ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না। তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বোঝে। কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনূস কি ফিডার খান, যে তিনি রাজনীতি বোঝেন না। কি মনে হয় আপনার? বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি, নোবেল পাইছেন, ব্যবসা জীবনে যথেষ্ট সফল, সারা পৃথিবী তার এই ব্যবসার জন্য এখানে তার যে অদ্ভুত থিওরি আছে, মানে এই টাকা দিয়ে কিভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন থিওরি, এই যে নানান থিওরি এত কিছু রাখে, আর বাংলাদেশের রাজনীতিবিদের মনের কথা তিনি বোঝেন না। আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন জনাব ইউনূস। খোঁচাটা কোথায় দিয়েছেন দেখেন। মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, কেবল শেখ হাসিনাই নয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচারের জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে, তবে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের উপর। ডক্টর ইউনূস জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে বলাও হয়েছে দিল্লিকে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। বিএনপির লোকজন আমাকে হুমকি দিচ্ছে, কেউ কেউ আমাকে শিবির বানিয়ে দিচ্ছে। আমার অপরাধ কি জানেন? আমি বলছিলাম যে তারা আন্দোলন করে নেত্রীর বাসার সামনে থেকে একটা ভালো ট্রাক সরাইতে পারে না, তারা আবার বলে বেড়ায় যে তারা জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। এটা হচ্ছে আমার অপরাধ। বিএনপি যে বেকুবরা আমাকে হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলি, শেখ হাসিনা যখন অন্যায়ভাবে খালেদা জিয়াকে বাসায় বন্দী করে রাখলেন, তারপর প্রথম যে দিন উনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, তারপর কিন্তু উনাকে নিয়ে ট্রল হচ্ছিল। কারণ বাংলাদেশের আবার অ্যাক্টিভ হচ্ছে, বিভিন্ন নামে তারা প্রবেশ করছে। এরকম নানান তথ্য উপাত্ত বলে দিচ্ছে বাংলাদেশকে একটা বড় রকম ঝাঁকুনি দিতে চাইছে শত্রুরা। কিন্তু বাংলাদেশ এই ঝাঁকুনি মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত? এর মধ্যে আমাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে আমরা দেখলাম। এর মধ্যেই আমরা দেখলাম বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, কাদা ছড়াছড়ি, লড়াই, এবং এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে বিভিন্ন ফরম্যাটে রাষ্ট্রকে ব্যতিব্যস্ত রাখার জন্য ভেতর থেকে নানান রকম কি বলবো দাবি আদায় গ্রুপ মাঠে নামছে। সার্জিস আলম তিনি এখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তার একটা মন্তব্য নির্বাচন নিয়ে বেশ আলোচিত হচ্ছে, এবং আমি মনে করি এটা জনাব সার্জিস আলমের ব্যক্তিগত মতামত হিসেবে আর নেওয়ার কিছু নেই। কারণ দীর্ঘদিন থেকে জাতীয় নাগরিক কমিটি একই ধরনের আলোচনা করেছেন, এবার তিনি আরো স্পেসিফিক করেছেন। ফলে এটা আমাদের তাদের দলের বক্তব্য হিসেবে আমরা নিতে চাই, এবং এর মাধ্যমে আসলে তারা আমাদের কি বার্তা দিতে চাইছেন বা কি বার্তা আমরা পাচ্ছি সেটা নিয়ে কথা বলতে চাই। ডক্টর ইউনূসের উপর থেকে সাধারণ জনতার আস্থা হারিয়ে যাচ্ছে, এরকম কথা শোনা যাচ্ছে। একদল বলছে অতি দ্রুত নির্বাচন দিয়ে দিন, না হয় দেশের অবস্থা আরও ভয়াবহ হবে। আর একদল বলছে ডক্টর ইউনূস দেশ চালাতে ব্যর্থ, আগেই ভালো ছিলাম, আবারও শেখ হাসিনাকে এনে প্রধানমন্ত্রী করব। আবার আরও একদল বলছে, নতুন একটা দল হয়েছে ছাত্রদের নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, সেই দল বলতেছে আগে শেখ হাসিনার বিচার হবে, তারপরে নির্বাচন হবে। সে দর্শক শ্রোতা, নির্বাচন নিয়ে এখন চলছে একদম সোশ্যাল মিডিয়ার সরগরম। একদল অতি দ্রুত নির্বাচন চাচ্ছে, একদল সরকারি দল চাচ্ছে সংস্কার আগে তারপরে নির্বাচন। তো যাই হোক, আজকের ভিডিওর উদ্দেশ্য সেটা নয়। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো অন্যটা। এই যে ডক্টর ইউনূস সাহেবকে অনেকে বলছে যে ডক্টর ইউনূস সাহেব দেশ চালাতে ব্যর্থ, তাকে মানুষ চাচ্ছে না, এই কথাটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এবং সরাসরি ডক্টর ইউনূস সাহেব সেই কথার জবাব দিয়েছেন। আরও একটা গরম নিউজ আছে, সেটি হলো শেখ হাসিনা আদালতে হাজির হোক বা না হোক, তার বিচার বাংলাদেশে হবে, তার শাস্তি বাংলাদেশে করা হবে, ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, অনেকে মনে করেছিল ডক্টর ইউনূস হয়তো একজন নাদান, রাজনীতি বোঝে না। একটা জিনিস বুঝতে হবে, রাজনীতি না বুঝলে হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে সে বসতো না। তার মাথায় ঘিলু আছে, তার মাথায় মাল আছে। তো চলুন, যাই হোক, আর কথা বাড়াবো না। একটা লাইক দিয়ে ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো দেখেছেন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো চলুন শুনে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না। তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বোঝে। কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনূস কি ফিডার খান, যে তিনি রাজনীতি বোঝেন না। কি মনে হয় আপনার? বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি, নোবেল পাইছেন, ব্যবসা জীবনে যথেষ্ট সফল, সারা পৃথিবী তার এই ব্যবসার জন্য এখানে তার যে অদ্ভুত থিওরি আছে, মানে এই টাকা দিয়ে কিভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন থিওরি, এই যে নানান থিওরি এত কিছু রাখে, আর বাংলাদেশের রাজনীতিবিদের মনের কথা তিনি বোঝেন না। আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন জনাব ইউনূস। খোঁচাটা কোথায় দিয়েছেন দেখেন। সাম্প্রতিক সময় বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকার, এটা অনেক কিছু বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই, শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলে বুঝবেন। ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে। তো বিষয়টাকে ডক্টর ইউনূস কিভাবে দেখছে, বিএনপির বক্তব্যরা? তো তিনি বলছেন যে
জনাব তারেক রহমানের বক্তব্যটা এখানে আনা হয়েছে। বিবিসি যিনি সাংবাদিক ছিলেন, যে তারেক রহমান বললেন যে এই সরকারের উপর জনগণ আস্থা রাখছে। তো ডক্টর ইউনূস বললেন যে উনি হারাচ্ছেন নাকি, মানে উনি হারাইছেন, প্রশ্নটা কই মারছে তারা বুঝছেন না যে উনি হারাইছেন কিনা। তো জনগণ ওনার উপর আস্থা আছে। ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়, কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে। আর বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় একটা টাস করে গুতা মারছে। মানে ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ডক্টর ইউনূস কিন্তু দেখাচ্ছে। স্টার্টিংয়ে একটু ঝামেলা ছিল, বাট রাইট নাও তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শাল্টিং দেওয়া লাগে, বোল্টিং দেওয়া লাগে, সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যেই দলগুলো আছে, আওয়ামী লীগের তো অবস্থা 12টাই, জাতীয় পার্টির অবস্থা 12টা, বিএনপি নেতাকর্মীরা আপনারা তাদের পোস্টার্স দেখবেন, কমেন্টে দেখবেন, মানে গেল 6 মাস আগেও ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল, অথবা ওনার ইস্যুতে বক্তব্যগুলো দেওয়া সাহস হতো, কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে ওরকম কেউ ছিলেন না। এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন, সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে, কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান। যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায় যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করতো, ছাত্রলীগ যুবলীগ বা আমাদের হুজুররাও, আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে। এই হচ্ছে বাংলাদেশ, এখানে ইমান আমল ধর্ম এগুলো সিজনাল বদলাই যায়। দেখেন নাই যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে ধইরা মানে অপমান করতো, ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে, দুই একটা জায়গায় ঘটছে না, ঘটছে। সো এখানে ধর্ম, ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই, এখানে যার যে সময় যেটা দরকার হয় ওটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয়। তো মানে মূল কথাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে বিএনপি নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণ একটা গোসা বা ক্ষোভ কাজ করে যাচ্ছে, কজ তিনি তাদের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন, মানে ছাত্রদের রাজনৈতিক দলটা। আর নির্বাচনকে প্রলম্বিত করতে পারেন এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন, কিন্তু ডক্টর ইউনূস খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি বলছেন যে জনগণ তো আমার সাপোর্ট করে। তো এই দেশে আসলে জনগণ কারা? যখন আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে দেশের জনগণ, যে সার্জিসরা বলতেছে দেশের জনগণ এটা চায়, এই জনগণ কারা? মানে ভোট নিছে। বিএনপি যখন বলে দেশের জনগণ, শেখ হাসিনা যখন বলতো জনগণ, জনগণগুলো হচ্ছে যার যার দলের তার জনগণ। আপনি এখন বিএনপির একটা ইস্যুতে ছাত্রদের ইস্যুটা আলাদা করেন, জনগণ পাবেন, যার যার দল থেকে তার সাপোর্টিং জনগণ আছে, এর বাইরে এই দেশে জনগণ নাই। তো জনাব তারেক রহমানকে নিয়ে ডক্টর ইউনূসের দেওয়া এই সাক্ষাৎকারটা খুবই ভাইরাল হয়েছে, যে তারেক রহমান সন্দেহ করে কিনা, হ্যাঁ মানে যে ভাষা তিনি বললেন। তো আমার ধারণা যে যেই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনূস বা অন্যান্যদের সমস্যা হচ্ছে, নির্বাচন এটা ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে। বিএনপির লোকজন আমাকে হুমকি দিচ্ছে, কেউ কেউ আমাকে শিবির বানিয়ে দিচ্ছে। আমার অপরাধ কি জানেন? আমি বলছিলাম যে তারা আন্দোলন করে নেত্রীর বাসার সামনে থেকে একটা ভালো ট্রাক সরাইতে পারে না, তারা আবার বলে বেড়ায় যে তারা জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। এটা হচ্ছে আমার অপরাধ। বিএনপি যে বেকুবরা আমাকে হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলি, শেখ হাসিনা যখন অন্যায়ভাবে খালেদা জিয়াকে পাশে বন্দী করে রাখলেন, তারপর প্রথম যে দিন উনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, তারপর কিন্তু উনাকে নিয়ে ট্রল হচ্ছিল, কারণ ওনার ব্রো উপরে আঁকা ছিল। এটা নিয়ে প্রথম প্রতিবাদ ভিডিও কিন্তু আমি বানাইছিলাম। রিজভী সাহেব কয়দিন আগে যখন ভারত বিরোধী আন্দোলন করলেন, উনার ওয়াইফের শাড়ি বেডশিট সহ যখন পরাইয়া দিচ্ছিলেন, তখনও কিন্তু তার প্রশংসা আমি করছিলাম। কয়দিন আগে যখন তারেক রহমান মানিকগঞ্জের একটা অটো চালকের মেয়েকে মেডিকেলে ভর্তি হওয়ার শিক্ষা সামগ্রী এবং প্রথম বর্ষের বই উপহার দিলেন, তার প্রশংসা কিন্তু আমি করছিলাম। এগুলো তো সত্যি কথা ভাই, এগুলো তো আপনাদের স্বীকার করতে হবে। আপনারা আপনাদের নেত্রীকে বাসা থেকে বের করে নিয়ে আসতে একটা ভালো ট্রাক চালাতে পারেন নাই, একটা ভালো আন্দোলন গড়ে তুলতে পারেন নাই। গত 16 বছরে আওয়ামী লীগ সরকার জনগণ এবং আপনাদের উপরে নির্যাতন চালাইছে, তার একটা জোরালো প্রতিবাদ আপনারা করতে পারেন নাই, একটা জগৎপথ আন্দোলন আপনারা করতে পারেন নাই। আজকে যখন ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনা হটাইলো, তখন আপনারা কি করতেছেন? সেই আন্দোলন হাইজাক করতেছেন, আপনারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন আপনারা মাস্টার মাইন্ড। আপনারা তো বলে বেড়াইতেছিলেন যে শেখ হাসিনা অবৈধ সরকার, অবৈধ ভোটে তিনি নির্বাচিত, তাহলে আপনারা কেন বড় রাজনৈতিক দল হয়ে একটা জগৎপথ আন্দোলন করে শেখ হাসিনাকে হটাইতে পারলেন না? সেই দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে, কারণ আপনারা স্বৈরাচারের কাছ থেকে জনগণকে মুক্তি দিতে পারেন নাই। সেই দায়ভার নিয়ে আপনাদের লজ্জা হওয়া দরকার, কিন্তু আপনাদের মধ্যে সেই লজ্জা নাই। আপনাদের যদি লজ্জা থাকতো তাহলে মানুষকে রাজাকার শিবির টেক দেওয়ার আগে নিজেদেরকে প্রশ্ন করতেন, গত 16 বছর জনগণ যে নির্যাতন সহ্য করছে, সেই নির্যাতন থেকে মুক্তি দিতে আমরা কি করছি? অন্যের আন্দোলনকে হাইজাক না কইরা জনগণের জন্য কিছু করেন, তাহলে আপনারা জনগণের রাজনৈতিক দল হতে পারবেন। এই দেশ থেকে পতিত স্বৈরাচার পালিয়ে গেছে প্রায় 7 মাসের কাছাকাছি। এই 7 মাসের মধ্যে বাংলাদেশ একটার পর একটা কু সংঘটিত হয়েছে। এই কুগুলো আমরা কখনো খোলা চোখে দেখিনি, কখনো খোলা চোখে দেখেছি। কখনো এই কুগুলো মোকাবেলা করেছে আমাদের ছাত্র জনতা, কখনো এই কুগুলো মোকাবেলা করেছে আমাদের রাষ্ট্রের ডিপ স্টেট, কখনো এই কুগুলো মোকাবেলা করেছি আমরা মিডিয়া কর্মীরা। সাম্প্রতিক সময় সেনা প্রধানের পরপর দুটো বক্তব্য নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, নানান প্রশ্নের উদ্বেগ হয়েছে। এরই মধ্যে আমাদের প্রবাসী সাংবাদিক আল জাজিরার অনুসন্ধান রিপোর্টার জুলকারনাইন সাইরের যে পোস্ট আমরা দেখলাম, বাংলাদেশের আবার অ্যাক্টিভ হচ্ছে, বিভিন্ন নামে তারা প্রবেশ করছে, এরকম নানান তথ্য উপাত্ত বলে দিচ্ছে বাংলাদেশকে একটা বড় রকম ঝাঁকুনি দিতে চাইছে শত্রুরা। কিন্তু বাংলাদেশ এই ঝাঁকুনি মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত? এর মধ্যে আমাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে আমরা দেখলাম, এর মধ্যেই আমরা দেখলাম বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, কাদা ছড়াছড়ি, লড়াই, এবং এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে বিভিন্ন ফরম্যাটে রাষ্ট্রকে ব্যতিব্যস্ত রাখার জন্য ভেতর থেকে নানান রকম কি বলবো দাবি আদায় গ্রুপ মাঠে নামছে। তো এরই মধ্যে দিয়ে সর্বশেষ যে বার্তাগুলো আমাদের কাছে আসছে, বলা হচ্ছে একটি বিদেশি এজেন্সি প্রফেসর ইউনূস সরকারকে ব্যর্থ করতে
তারা ABCD এরকম কয়েকটা ফরম্যাটে কাজ শুরু করেছে। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ওপারের একটি দেশের সাথে আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির আপোষ রফা হয়ে গেছে, যদিও এই ব্যাপারে বড় দলটি সরাসরি অস্বীকার করেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের নির্বাচন বিষয়ে একটি দলই সর্বাধিক চাপ দিচ্ছে, আর কোনো দল এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না কেন? আবার দ্রুত নির্বাচন সেই ওপারের দেশটি চাইছে কেন? এটাকে আমরা অন্তর্বর্তীকালীন বলি। এই সরকারের সাথে কাজ করতে চায় না, তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়, ওপারের কথা বলছে। এবং তারপরই আমরা দেখলাম সবচেয়ে বড় দলটি সকাল আর বিকাল নির্বাচন শব্দটাই শুধু উচ্চারণ করেছে। তারা 2000 ছাত্রের যে প্রাণ গেল এর বিচার চায়নি, 20,000-এর অধিক যে আহত হলো তাদের বিচার চাইছে না, এবং রাষ্ট্রের ভেতরে পুলিশ আমলা সহ ফ্যাসিস্টদের যে দোষর তাদের গ্রেফতার, তাদের বিচার, এগুলো সেই বড় দলটি খুব জোরে সোরে চাইছে, মামুলি আকারে চাইছে, বা কিছু বিচ্ছিন্নভাবে নিয়ে তারা চাইছে। কিন্তু বড় ফ্রেমে তারা এটা চাচ্ছে না, তারা শুধু একটা জিনিসই চাচ্ছে, নির্বাচন। প্রশ্নটা হলো, এই দেশে নির্বাচন কি সকল সমস্যার সমাধান? গত 54 বছরে এই দেশে যেই দলই ছিল নির্বাচন করেছে 5 বছর অন্তর অন্তর। নির্বাচন কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশে, কেবল এরশাদের আমলটুকু ছাড়া। তো আমরা যদি বলি যে এই দেশে প্রকৃত অর্থে যে দলই বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, কখনো মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে না, তাহলে নির্বাচন কি করে সমাধান? কি করে জনগণের সরকার বলা হয় যে জনগণ ভোট দিয়ে কখনো সরকার গঠন করতে পারে না? তার মানে আমাদের সিস্টেম পরিবর্তন খুব জরুরি, সংস্কার খুব জরুরি। এই সংস্কারগুলোর দিকে এখনো আমরা আগাতে পারছি না। এই সরকার প্রায় 7 মাসে পা দিয়েছে, এখন পর্যন্ত বড় কোনো সংস্কার বাস্তবায়ন হতে দেখিনি। দেখেছি কি আমরা সংস্কার প্রস্তাবনা, কিন্তু বাস্তবায়ন কতদিনে হবে এটার কোনো রোড ম্যাপ আমরা দেখছি না, এটার কোনো আলোচনা আমরা দেখছি না। জানি না এটা কত সময় তারা ঠেলে নিতে চাইছে। একদিকে বিএনপি টেনশনে আছে সরকারের স্লো গতির জন্য, এই সরকার আদৌ কি নির্বাচন দেবে? এই সরকার আদৌ কি নির্বাচন চাইছে? এই সরকার কতদিন ক্ষমতায় বসে থাকতে চাইছে? এটা কিন্তু বিএনপি না, সব বিরোধী দলের বা সব দলেরই টেনশন। আবার এই সরকারকে কোনোভাবেই যত বড় কথাই বলুক, বড় দলগুলো সাহায্য করছে না। ভালো করে খেয়াল করবেন, একেবারেই সাহায্য করছে না, তাদেরকে ব্যর্থ দেখতে চাইছে। মুখে বলছে না এই সরকার ব্যর্থ হলে আন্দোলন ব্যর্থ হবে, এটা কিন্তু তারা বলছে, কিন্তু এই সরকারকে তারাই আবার ব্যর্থ করছে। এটাও আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন বিষয়টা হলো, এই সুযোগগুলো বা এই কাজগুলো আসলে কেন হচ্ছে? আমরা মনে করছি এই কাজগুলো বিএনপি করছে, এই কাজগুলো জামাত করছে, আমরা মনে করছি আসলে এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে। আপনারা যদি মানেন আর না মানেন, এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে। এক, বিএনপিকে চাপ দেওয়া হয়েছে নেপথ্য থেকে যে তুমি দ্রুত নির্বাচন চাও, তুমি প্রেসিডেন্টকে সরাতে পারবা না বা সরাতে দেবে না, প্রোক্লেমেশন বাস্তবায়ন করতে দেবে না, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হতে দেবে না, তুমি এটা করতে দেবে না, এটা করতে দেবে না, এটা করতে দেবে না। এবং বিএনপিকে যে প্রেসক্রিপশন দিয়েছে, বিএনপি সেই প্রেসক্রিপশনই এগুচ্ছে। বিপ্লবের পর বিএনপি সকল ক্ষেত্রে না 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 করে গেছে, শুধু একটা জায়গায় হ্যাঁ, নির্বাচন চাই। দ্বিতীয়ত, জামায়াত ভারত প্রশ্নে নমনীয় হয়ে গেছে। ভারতের প্রশ্নে জামাতকে এখন সুর নরম করতে দেখেছি। কারণ কি? ওই যে ওপার থেকে প্রেসক্রিপশন আসছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে ওপারের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, বসতেও পারবে না। তাই ওপারকে ম্যানেজ করার জন্যই জামাতের নমনীয়তা আর বিএনপির জি হুজুর অবস্থান। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে জীবন দেয়া, এই যে ফ্যাসিস্ট মুক্ত করা, এই যে বিপ্লব, এর অর্থ কি? এর অর্থ হলো বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা গেলেও বর্গী মুক্ত করা যায়নি। এখন আমাদের যেই সরকারই আসবে, আমি বিশ্বাস করি ঠিক আগের অবস্থায় থাকবে। আবারও আওয়ামী লীগ এই দেশে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, কারণ বিএনপি বলছে জনগণের সিদ্ধান্ত নেওয়ার মালিক। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে যে দেশ ছাড়া করেছে, হাসিনা যে দেশ ছেড়েছে, আর সকল নেতারা যে পালিয়েছে, এটা কি জনগণের সিদ্ধান্ত না? 5 আগস্ট দেশে যা কিছু ঘটেছে, এটা কি জনগণের সিদ্ধান্ত না? তাহলে বিএনপি কোন জনগণের কথা বলছেন? জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে? আমি বিশ্বাস করি জুলাই বিপ্লব, 5 আগস্ট, এই প্রত্যেকটা ছিল জনগণের সিদ্ধান্ত। তারা এই দেশ থেকে ফ্যাসিস্টকে তাড়িয়েছে। এরপরে যারা এই দেশে ফ্যাসিস্টকে আবারও রাজনীতি করার সুযোগ দিবে, তারাও ফ্যাসিস্টের অনুসারী হিসেবে এই দেশ ছাড়া হবে। লিখে রাখেন কাগজে কলমে। এবং আমরা বলবো যারা ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দিবে, তাদের বিরুদ্ধে আমাদের এখনই মাঠে নামতে হবে, সেটা বিএনপি হোক আর জামাত হোক। আপনারা যত বড় দলই মনে করেন, আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী ছিলেন না, কারণ আওয়ামী লীগের পাশে দানব ভারত দাঁড়িয়েছিল। তাকে আমাদের ছাত্ররা 36 দিনে বিদায় করেছে। আপনাদের জন্য বলি, আপনাদের যে নেতাকর্মীরা, এরা কিন্তু খুব সুযোগ সন্ধানী। ক্ষমতার আসনে যখন বসে বা ক্ষমতার আমলে বিএনপি সবচেয়ে বড় শক্তিশালী দল, আর বিরোধী দলে বিএনপিটা ইঁদুরের দল হয়। এটা কিন্তু জানেন আপনারা, আমরাও জানি। আওয়ামী লীগ কিন্তু মাঠে মোটামুটি শক্তিশালী। সেই আওয়ামী লীগ পালিয়ে গেছে এই বিপ্লবে। জামাত এবং বিএনপিকে বলছে যারাই ভারতের অনুকম্পা গ্রহণ করবেন বা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চাইবেন, আপনাদের তাড়াতে আমরা চোখ বন্ধ করবো, আর চোখ মেরে দেবো আপনারা নিয়ে হয়ে গেছেন। আমরা মাঠে নামবই, লিখে রাখেন। 2 নম্বর বিষয়, এই যে ওপারের প্রেসক্রিপশনের কথাগুলো বলছি, আমাদের দেশে বিভিন্ন তথ্যসূত্র বলছে বিভিন্ন ইন্টেলিজেন্স মাঠে নামছে, গোয়েন্দা সংস্থা মাঠে নামছে। তারা ABCD করে কয়েকটা সেক্টরে কাজ করছে। তারা A প্ল্যানে কি করবে, B প্ল্যানে কি করবে, অর্থাৎ একটার পর একটা ব্যর্থ হলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা দেখছি প্রফেসর ইউনূস একটার পর একটা ব্যর্থ করলেও কিন্তু সেই ট্র্যাপে আমাদের রাজনৈতিক দলগুলো আটকে আছে। স্থানীয় সরকার আগে নির্বাচন আগে, জাতীয় সরকার নির্বাচন আগে। বিএনপি সবচেয়ে বড় দল, শক্তিশালী দল,
বিএনপি যদি নির্বাচনের দল হয়, যে কোনো নির্বাচন বিএনপিকে মেনে নিতে হবে। কেন স্থানীয় সরকার আগে পরে নিয়ে বিএনপি তর্ক করে? সবচেয়ে বড় দল, শক্তিশালী দল, নির্বাচনী দল, গণতান্ত্রিক দলকে বিএনপি। তাহলে বিএনপির সরকার যে নির্বাচনে দিবে বিএনপির উচিত চোখ বন্ধ করে মেনে নেওয়া উচিত। কারণ হাসিনা তো নির্বাচন দেয়ই নাই, অর্থাৎ এই সরকারের আমলে যে নির্বাচনে এই সরকার দেখ বিএনপির মেনে নেওয়া উচিত। এখানে কোনো কৌশল অবলম্বন করা উচিত না, যদি তারা বড় দল নিজেকে দাবি করে। তার মানে এখানেও ভেটো দিয়ে রেখেছে সেই গোয়েন্দা সংস্থা যে এখানে তোমরা এই কাজ করলে, এভাবে করলে এটা হবে। তার মানে 111 তৈরির আগে মনে আছে হাসিনা দাবি তুলতো, বিএনপি মেনে নিত, হাসিনা দাবি তুলতো, বিএনপি মেনে নিত, আবার হাসিনা দাবি তুলতো, বিএনপি মানতো না। এই দুটো দলের মধ্যে দাবি মানা না মানা নিয়ে এমনভাবে ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা কাজ করছে যাতে করে 111 তৈরি হয়েছিল, মনে আছে? এবং কোমরটা ভেঙেছে কার? বিএনপির। তো এবারও সেই চেষ্টাগুলো করছে কেউ কেউ, বিএনপির কেউ কেউ বলেই ফেলছেন লাগলে রক্ত ঝরাবো, লাগলে জীবন দিব, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে দিব না। আওয়ামী লীগের আমলে এই কথাগুলো কইছিল দাদা? আওয়ামী লীগ আমলে একেবারে হুঙ্কার ধুঙ্কার কই গেছে? একটা টিয়ারসেল মারলে তো মাঠে একজন বিএনপিকে দেখিনি, নেতা মেতা জুতা মুতা রেখে পালাইছেন। এখন একেবারে সাহস বেড়ে গেছে। আপনাদের এই নীতি বাংলাদেশকে হুমকির মুখে ফেলছে। আবারও বলছি, 82 নম্বর বিষয়, আমাদের দেশে নতুন কিছু দল তৈরি হয়েছে, নাম বলবো না। আমরা যদি বলি নাগরিক পার্টি, তার আগেও কিছু নতুন দল তৈরি হয়েছে। এদের অধিকাংশ মানে এই দলগুলো অধিকাংশ যদি নির্বাচন করে জামানত হারাবে, এমপি হওয়া দূরের কথা, কিন্তু তারা বর্তমানে এত বুদ্ধিদীপ্ত কথা বলেন মনে রাষ্ট্রের সব কিছু তারাই। এবং আমাদের ছাত্রদেরকে তারা মিসগাইড করছেন বলে অনেকেই দাবি করছেন, অভিযোগ করছেন যে ছাত্ররা একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বাধীনতা অর্জন করলো, এবং যে ছাত্রদের লক্ষ্যটা ছিল একেবারে আমি বলবো কি টার্গেট বেজ, সেই ছাত্রদের লক্ষ্য বা ফোকাসকে আমি মনে করি বিচ্ছিন্ন করে ফেলেছে, ফোকাসকে লক্ষ্যচ্যুত করে দিয়েছে কয়েকটি গ্রুপ। এখান থেকে ছাত্রদেরকে বা ছাত্রদের জনপ্রিয়তাকে বা ছাত্রদেরকে আমি বলবো যে নেপথ্যে মানে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে আমাদের ওপারের ইন্টেলিজেন্সে। কীরকম? যারা হাসিনাকে সরিয়েছে তাদেরকে বাংলাদেশে পচাতে হবে, তাদের জনপ্রিয়তাকে ধ্বংস করতে হবে, তবেই হাসিনা আবার জনপ্রিয় হবে। বিষয়টা বুঝবেন। জনাব সার্জিস আলম, তিনি এখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তার একটা মন্তব্য নির্বাচন নিয়ে বেশ আলোচিত হচ্ছে এবং আমি মনে করি এটা জনাব সার্জিস আলমের ব্যক্তিগত মতামত হিসেবে আর নেওয়ার কিছু নেই। কারণ দীর্ঘদিন থেকে জাতীয় নাগরিক কমিটি একই ধরনের আলোচনা করেছেন, এবার তিনি আরও স্পেসিফিক করেছেন। ফলে এটা আমাদের তাদের দলের বক্তব্য হিসেবে আমরা নিতে চাই এবং এর মাধ্যমে আসলে তারা আমাদের কি বার্তা দিতে চাইছেন বা কি বার্তা আমরা পাচ্ছি সেটা নিয়ে কথা বলতে চাই। এবং শুরুতে বলে নেওয়া ভালো, তার মন্তব্যকে এভাবে দেখার যথেষ্ট সুযোগ আছে যে বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই সরকারের ক্ষমতা যতটা সম্ভব দীর্ঘায়িত করার একটা চেষ্টার বহিঃপ্রকাশ হিসেবে এটা দেখা যেতে পারে। মঙ্গলবার তিনি সকাল 10টায় রায়েরবাজার বৌদ্ধভূমিতে 24 ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদেরকে বলেন যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমি পরে আরও কিছু কথা বলেছেন। আমরা রাজপথে ছিলাম, আমাদের যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে, পানি পড়ছে। আমরা মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু একটা অনুরোধ করতে পারি, আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু চেষ্টা করব। আবারও ওই বাক্যটা পড়ি যে বাক্যটা প্রচুর আলোচিত হচ্ছে, যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। রাজনৈতিক দলের লোকজন রেটরিক ব্যবহার করে, কারণ আমরা এই প্রশ্ন করতেই পারি, টেকনিক্যালি হাসিনার যে ফাঁসি হবে জনাব সার্জিস কীভাবে বলতে পারছেন? আমরা হাসিনার বিচার চাইছি। ফাঁসি চাওয়া নিয়ে কিন্তু একসময় প্রচুর আলোচনা সমালোচনা আমরা করেছি যৌক্তিকভাবে, যখন গণজাগরণ মঞ্চ থেকে জামায়াতের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ফাঁসি চাই দাবি করা শুরু হয়েছিল, তখন আমরা এটা রাষ্ট্রে এক ধরনের ফ্যাসিবাদী আচরণ বলেছিলাম। কারণ কেউ একজনকে যখন আমরা বিচার চাই, সুবিচার চাই, ন্যায্য বিচার চাই, তখন আমরা ফাঁসি চাই সেটা বলতে পারি না, বলা উচিত না। শেখ হাসিনা বিভৎস সব মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ কিছু আমাদের চোখের সামনে ঘটেছে। অল্প কিছুদিন আগে যেগুলো দেখেন প্রচুর ভিডিও ডকুমেন্টেশনস আছে আমাদের হাতে, সহি জেনুইন ন্যায্য বিচারেও অনেকে বলেন একবার না বহুবারই ফাঁসি হতে পারে তার। তারপরে এটা বলা নিয়ে প্রশ্ন তোলা যায় যে তার বিচার আমরা যতদিন না দেখতে পাচ্ছি। তারপরে যে বললাম শুরুতে, যখন রাজনৈতিক দলগুলো মাঠে থাকে তাদেরকে মাঝে মাঝে পপুলিস্ট কথা বলতে হয়, এটাকে আমরা এভাবেই ধরতে পারি। কিন্তু যেটা জরুরি কথা, এই বিচারের আলাপের একটা প্রেক্ষাপট আছে, এটা আজ না, বেশ কিছুদিন থেকেই জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু হয়েছে, যেটা এখনও চলছে। সেটা তারা প্রথম যে দাবি শুরু করেছিলেন, সংস্কার শেষ হওয়ার আগে কোনোভাবে নির্বাচন হতে পারবে না। এটা এক ধাপে গেল। এরপর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজনের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না, এইরকম আলাপ শুরু হলো। যৌক্তিকভাবে এই প্রশ্ন আসে, আসলে বিচার শব্দটাকে কিভাবে তারা ডিফাইন করেন। মানে এখন শুধু শেখ হাসিনারও না, তারা আওয়ামী লীগের লোকজনের কথাও বলেছেন, এখানেও সেটা আছে। এখন খুব সহজে আমরা প্রশ্ন করতে পারি, ধরি আমরা শেখ হাসিনার বিচার এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে সেখানে হচ্ছে, সেই আইনের অধীনে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, তিনি এবং আরও টপ বেশ কিছু মানুষের। এবং আমরা আমাদের চিফ প্রসিকিউটরের যারা তাজুল কিছুদিন আগে জানিয়েছেন 1-1.5 মাসের মধ্যেই তার তদন্ত শেষ হয়ে বিচার কার্য শুরু হবে, এবং তার ভাষ্য মতে আগে বলেছেন, এটা এদিন বলেননি, যে এই বছরের মধ্যেই তার কিছু বিচার দেখা যাবে। এগুলো কিন্তু প্রাথমিক রায়।
এরপর আপিলের সুযোগ আছে, এরপর সব প্রসেস শেষ করে তার বিচার, মানে তাকে ফাঁসির মঞ্চে দেখতে যাওয়া, এটা বহু বছরের ব্যাপার। এটা তো শেখ হাসিনা। এছাড়া তার প্রচুর দলীয় লোকজন আছে যাদের বিরুদ্ধে এই আদালতে মামলা হবে না, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ না, অনেক ভয়ঙ্কর ক্রাইমের অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। খুন মানেই কিন্তু মানবতা বিরোধী অপরাধ না, বহু এলাকায় খুনের অভিযোগ আছে, কাউকে আহত করার অভিযোগ আছে, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ আছে, সবগুলো ফৌজদারি অপরাধ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানা রকম এরকম অবৈধ ব্যবসা, মাদক ব্যবসা, বহু অভিযোগ আছে। তো এগুলো নিয়ে তো শত শত বা হাজার হাজার মামলা হয়েছে, আরও হবে। তো এগুলোরও বিচার হতে হবে, এগুলো কবে নাগাদ হবে সেই প্রশ্ন। নট অনলি দ্যাট, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার এই বছরই হয়ে যাবে কিনা আমি সন্দিহান। সরকার যেভাবে বলুক না কেন, আমি ধারণা করি যে সরকার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মোটামুটি কমপ্লাই করার জন্য এই বিচারটা নিয়ে খুব তাড়াহুড়ো করবে না, করা উচিত হবে না। কারণ এই মামলা যদি শুরু হয় এবং শেখ হাসিনা যদি এটাকে কন্টেস্ট করার সিদ্ধান্ত নেন, তাহলে আসলে অনেকগুলো প্রসেস শুরু হবে। এই আদালত নিয়ে প্রশ্ন হতে পারে, এই আইন নিয়ে প্রশ্ন হতে পারে, এই আইনের মানে সেই এখতিয়ার বা এই আদালতে সেই এখতিয়ার আছে কিনা এভাবে বিচার করার, নানান রকম প্রশ্ন উঠে তারপর বিচার, তারপর সাক্ষ্য, সব কিছু, তারপর শুনানি, এসব করতে 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 আসলে এটা এমনিতেই এই প্রাথমিক রায়ে দীর্ঘ সময় লেগে যাবে। এখন আমরা খেয়াল করবো যে জাতীয় নাগরিক কমিটি এবং এবার নাগরিক পার্টি এই বিচারটাকেই প্রধান করে তুলছে এবং ভাষা খুবই কঠোর। কেউ যেন কোনোভাবেই নির্বাচন না দেখছি এদেশে কোনো নির্বাচন, হাসিনাকে ফাঁসির মঞ্চে যতদিন না দেখছি ততদিন এদেশে নির্বাচন হবে না, খুব ক্লিয়ারলি বলছেন উনি। আবারও বলছিলেন, আমি পড়েছি আগে, আবার একটু পড়ি, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে দেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে, মানে নির্বাচনকে ইন্ডিকেট করছেন। মানে একটা দেশ যখন একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে গেছে যায়, তার জন্য সব প্রসেস বন্ধ করে বিচার শেষ করে করতে হবে, এবং ধরনটা হচ্ছে এই সরকারি বিচার করবে, আর কেউ বিচার করবে না, এবং সেটা শেষ হওয়া পর্যন্ত। আসলে মুদ্রা ব্যাপারটা কি, আমরা বেশ কিছুদিন থেকে দেখছি একটা প্রবণতা আমাদের মাঠে আছে, কিছু কিছু মানুষ নির্বাচনকে পিছিয়ে দিতে চান। নির্বাচন রাজনীতি, মানে আমরা রাজনীতির কথা বলি, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, গণতন্ত্রকে পুনরুদ্ধারের কথা বলি, কিন্তু নির্বাচনের কথা বললে সমস্যা আছে। নির্বাচনের কথা বললে রাজনৈতিক দলগুলো বদমাশ হয়ে যায়। বদমাশ শব্দটা একজন খুবই পরিচিত ইন্টেলেকচুয়াল, পাবলিক ইন্টেলেকচুয়ালের মন্তব্য থেকে এসছে। তো বদমাশ হয়ে যায়, তারা গিয়ে বসেই আছে ওখানে, গিয়ে তার ভাষ্য মতে চাঁদাবাজি, টেন্ডারবাজি করার জন্য। কেউ একজন 15 বছর খেয়ে গেছে, অন্য যে কেউ 15 বছর খেতে চায় বলে এই ধরনের আলাপ তৈরি করছেন। সো এই আলাপগুলোর সাথে খুবই রেজোনেট করে এই দলটা। আমাদের আসলে তারা চান বা না চান, তারা এই দলগুলোরই বক্তব্য মাঠে আনছেন, এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা খুব বাজে মেসেজ, খুব ভয়ঙ্কর মেসেজ। আমরা এটা বুঝি যে এই দলটা দেরি যতটুকু সময় পেয়েছে, সেই দলটা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় নেই। আই অ্যাগ্রি, তারা দল তৈরি করতেই অহেতুক অনেক দেরি করেছেন। অহেতুক শব্দটা আমি বিশ্বাস করি বলে বলছি, কেউ দ্বিমত করতে পারেন। তারা দেরি করেছেন, দেরি করে এখন দেখছেন সময় কম বেশি বছরখানেক আছে, 1 বছর না 2-3 বছরও একটা দল নির্বাচনের জন্য সঠিকভাবে প্রস্তুত হতে সময় লাগে। সুতরাং তারা পারবে না, তাদের সময় বেশি লাগতে পারে, সে কারণে তারা এগুলো বলতে পারেন। কিন্তু আমার কাছে সন্দেহ হয় যে এগুলো শুধুমাত্র রেটরিক না, কারণ এই কথাগুলো ক্রমাগত বলছেন এবং তারা ইনক্রিজিংলি টাফার শব্দ ব্যবহার করছেন। একসময় যতটা কঠোর শব্দ ব্যবহার করতেন, এখন আরও কঠোর, আরও কঠিন শব্দ ব্যবহার করছেন। এবং এই ক্ষেত্রে ডক্টর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, যে বক্তব্য, সেটার সাথেও তারা কমপ্লাই করছেন না। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যতদিন ফাঁসির মঞ্চে না দাঁড়ান। কিন্তু ডক্টর ইউনূস ঘোষণা করেছেন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে, এবং তার ভাষ্যমতে যদি যথেষ্ট সংস্কার কেউ মেনে না নেয়, ধরে নিলাম টেকনিক্যালি বিএনপি মনে করলো যে ন্যূনতম সংস্কার করেই করতে, এটা তারা প্রকাশ্যেই বলছে, তাহলে তো এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবার কথা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন এবং অনেক কিছুই জেনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।